নমস্কার। অল্প অল্প গল্প স্বল্পতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের শোনাব সত্যজিৎ রায়ের লেখা গ্যাংটকে গন্ডগোলের চতুর্থ তথা অন্তিম পর্ব। চলুন শুরু করা যাক। ঘরে এসে ঢোকার পর হেলমুট বলল, মে আই ক্লোজ দ্য ডোর? তারপর নিজেই গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিল। আমার বুকের ভিতরে ঢিপ ঢিপ। বিরাট লম্বা লোক, ফেলুদার চেয়েও 1 ইঞ্চি বেশি, তার উপর জার্মান, তার উপরে শুনেছি হিপিরা নানা রকম নেশা করে, আর বিদেশিদের সঙ্গে বন্দুক পিস্তল গোছের জিনিস থাকাটা কিছুই আশ্চর্য নয়, যদি কোনো বদমতলবে এসে থাকে লোকটা। ফেলুদা হেলমুটের দিকে একটা চেয়ার এগিয়ে দিল। কোল্ড ড্রিঙ্কস বা চা কফি কিছু চলবে? নো থ্যাঙ্কস। হেলমুট কাঁধ থেকে ক্যামেরা নামিয়ে বিছানার উপর রেখে বগল দাবা করা আগফা কোম্পানির একটা বড় লাল খামের ভিতর হাত ঢুকিয়ে বলল, তোমাদের কয়েকটা ছবি দেখাতে এনেছি। এগুলো কালার নেগেটিভে তোলা, এখানে প্রিন্ট হয় না, তাই দার্জিলিংয়ে পাঠিয়েছিলাম। আজই সকালে এনলার্জমেন্টগুলো হয়ে এসেছে। হেলমুট একটা ছবি বার করল। এটা নর্থ সিকিম হাইওয়েতে তোলা। অ্যাক্সিডেন্টটা যেখানে হয় সেখান থেকে রাস্তাটা পাহাড়ের গা দিয়ে গিয়ে একেবারে উল্টো দিকের পাহাড়ে চলে গেছে। সরু ফিতের মতো রাস্তাটাকে অ্যাক্সিডেন্টের জায়গা থেকে দেখা যায়। আমি ছবিটা তুলেছি ওই উল্টো দিকের রাস্তা থেকে। গ্রাম, নদী আর 10 কিলোমিটার দূরে সিকিমের খানিকটা অংশ মিলিয়ে একটা চমৎকার ভিউ পাওয়া যায় ওখান থেকে। কথা ছিল শেলভাঙ্কার গুম্ফা যাবার পথে আমাকে ওখান থেকে তুলে নিয়ে যাবে, কিন্তু তার গাড়ি আমার কাছ অব্দি পৌঁছায়নি। ছবি তুলতে তুলতে একটা শব্দ পেয়ে সেদিকে মুখ ঘুরিয়ে আমি এই দৃশ্যটা পাই, যেটা আমি আমার টেলিফটো লেন্স দিয়ে তুলে রাখি। আশ্চর্য ছবি। এত দূর থেকে তোলা সত্ত্বেও মোটামুটি সবই বেশ বোঝা যাচ্ছে। একটা জিপ পাহাড়ের গা দিয়ে গড়িয়ে পড়ছে, তার কিছু ওপরে রাস্তায় একটা লোক দাঁড়িয়ে পড়ন্ত জিপটার দিকে দেখছে। এটা বোধ হয় ড্রাইভারটা। মুখ চেনার উপায় নেই, কিন্তু সে যে নীল রঙের জামা পরে রয়েছে সেটা বোঝা যাচ্ছে। এছাড়া আর কোনো লোক ছবিটাতে নেই। এবার হেলমুট আরেকটা ছবি বার করলো। এটা আগেরটার কয়েক সেকেন্ড পরে তোলা। এটা আরো অদ্ভুত ছবি। এটার তলার দিকে দেখা যাচ্ছে জিপটা পাহাড়ের গায়ে ভাঙা অবস্থায় কাত হয়ে পড়ে আছে, আর ডান পাশে কিছু উপরে একটা ঝোপের পিছনে একটা কালো শুট পরা লোকের খানিকটা অংশ মাটিতে শোয়া অবস্থায় দেখা যাচ্ছে। ছবির উপর দিকে রাস্তায় ড্রাইভারটা এবার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আমাদের দিকে পিছন করে মাথা উঁচু করে উপর দিকে দেখছে। ছবির একেবারে উপরের অংশে পাহাড়ের গায়ে এবার আরেকজন নতুন লোককে দেখা যাচ্ছে। তারও মুখ চেনার কোনো উপায় নেই, কিন্তু গায়ের জামার রং লালচে। সে একটা বড় পাথরের পিছনে উপুর হয়ে রয়েছে। তৃতীয় ছবিতে লাল পোশাক পরা লোকটাকে আর দেখা যাচ্ছে না। নীল জামা পরা লোকটা দৌড়ানোর ভঙ্গিতে ছবি থেকে প্রায় বেরিয়ে চলে গেছে। গাড়ি আর কালো শুট পরা লোকটা যেমন ছিল তেমনই আছে, আর পাহাড়ের গায়ে যে পাথরটা ছিল সেটা পড়ে আছে রাস্তার উপর একটা গাছের পাশে। রিমার্কেবল, ফেলুদা বলে উঠল। অদ্ভুত ছবি, এরকম ছবি আমি কমই দেখেছি। এরকম সুযোগও কমই পাওয়া যায়, হেলমুট বলল। তুমি ছবিগুলো তোলার পর কি করলে? গ্যাংটকে ফিরে এলাম। হেঁটেই গিয়েছিলাম, হেঁটেই ফিরলাম। অ্যাক্সিডেন্টের জায়গায় পৌঁছানোর আগেই সেলভাঙ্কারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমি গিয়ে শুধু পাথর আর ভাঙা জিপ দেখেছি। গ্যাংটকে ঢুকতেই অ্যাক্সিডেন্টের খবর পেয়েছি, আর পেয়েই সোজা হাসপাতালে চলে গেছি। আমি যাবার পরেও সেলভাঙ্কার ঘন্টা দুয়েক বেঁচে ছিলেন। তোমার ছবি তোলার ব্যাপারটা তুমি কাউকে বলনি?
বলে কি লাভ? যতক্ষণ না সে ছবি প্রিন্ট হয়ে আসছে ততক্ষণ তো সেটাকে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় না। মুখের কথাকে বিশ্বাস করবে? অথচ আমি সেই মুহূর্ত থেকেই জানি ঘটনাটা কিভাবে ঘটেছিল। জানি যে জিনিসটা অ্যাক্সিডেন্ট নয়, খুন। আরো কাছ থেকে তুললে অবশ্যই খুনির চেহারাটাও বোঝা যেত, কিন্তু বুঝতেই পারছো সেটা সম্ভব ছিল না। ফেলুদা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ছবিগুলো দেখতে দেখতে বলল, ওই লাল পোশাক পরা লোকটা কি তাহলে বীরেন্দ্র? ইম্পসিবল, দৃঢ় গলায় বলে উঠল হেলমেট। আমরা দুজনে রীতিমতো অবাক হয়ে তার দিকে চাইলাম। মানে? ফেলুদা বলল, তুমি অত শিওর হচ্ছ কি করে? কারণ আমি হচ্ছি বীরেন্দ্র সলওয়াঙ্কার। ফেলুদার চোখ ছানা বড়া হতে এই প্রথম দেখলাম। তুমি বীরেন্দ্র মানে? তোমার চুল কটা, তোমার চোখ নীল, তোমার ইংরেজিতে জার্মান টান। ভেরি সিম্পল। হেলমুট চেয়ার ছেড়ে উঠে পড়ল। আমার বাবা দুবার বিয়ে করেন, আমি প্রথম স্ত্রীর সন্তান। আমার মা ছিলেন জার্মান। বাবা যখন হাইডেলবার্গে ছাত্র ছিলেন তখনই আলাপ। আর বিদেশে থাকতেই বাবা বিয়ে করেন। মার নাম ছিল হেলগা, বিয়ের আগের পদবি ছিল উঙ্গার। আমি যখন ভারতবর্ষ ছেড়ে জার্মানি গিয়ে সেটেল করি তখন বীরেন্দ্র নামটা ছেড়ে হেলমুট নামটা নিই, আর মায়ের পদবিটা নিই। আমার মাথা ভোঁ ভোঁ করছে। সত্যি তো, জার্মান স্ত্রী হলে ছেলের চেহারা সাহেবের মতো হওয়া কিছুই আশ্চর্য নয়। বাড়ি ছেড়ে চলে গেলে কেন? ফেলুদা জিজ্ঞেস করল। মা মারা যাবার পর 5 বছর বাদে বাবা যখন দ্বিতীয়বার বিয়ে করলেন তখন মনটা ভেঙে গেল। মাকে আমি ভীষণ ভালোবাসতাম, বাবার উপরেও টান ছিল, কিন্তু ঘটনাটার পর মনটা কেমন জানি বিগড়ে গেল। বাবার উপর একটা ঘৃণার ভাব এলো মনে। তাই সব ছেড়ে ছুড়ে চলে গেলাম। বহু কষ্ট করে, বহুবার নিজের জীবন বিপন্ন করে অবশেষে আমি ইউরোপ পৌঁছই। ঘোড়ায় কয়েক বছর কুলিগিরি থেকে এমন কোনো কাজ নেই যা করিনি। প্রায় 7-8 বছর এইভাবে কষ্টে কাটে। তারপর ছবি তুলতে শিখি। ভালো ফটোগ্রাফার হিসেবে নামও হয়। অনেক পত্রিকায় আমার তোলা ইউরোপের অনেক দেশের ছবি ছাপা হয়। বছর 4 আগে ফ্লোরেন্সে ছবি তুলছিলাম। সেখানে হঠাৎ বাবার এক বন্ধুর সামনে পড়ে যায়। তিনি আমাকে চিনে ফেলেন, আর তিনি বাবাকে আমার সম্বন্ধে লিখে জানান। তারপর বাবা ডিটেকটিভ লাগান আমাকে খুঁজে বার করার জন্য। সেই থেকে দাড়ি রাখতে শুরু করি, আর আমার চোখের মনির রংটাও বদলে ফেলি। কন্ট্যাক্ট লেন্স, ফেলুদা বলে উঠল। হেলমুট একটু হেসে তার 2 চোখের ভিতর আঙুল ঢুকিয়ে দুটো পাতলা লেন্স খুলে বার করে আমাদের দিকে তাকালো। অবাক হয়ে দেখলাম যে তার চোখ আমাদেরই মতো কালো হয়ে গেছে। পর মুহূর্তেই আবার লেন্স দুটো পরে নিয়ে হেলমুট বলে চলল, বছরখানেক আগে এক হিপির দলের সঙ্গে ভিড়ে ভারতবর্ষে আসি। দেশের উপর থেকে টান আমার কোনোদিন যায়নি। আমার পেছনে তখনও লোক লেগেছিল। বাবা অনেক পয়সা খরচ করেছেন এই খোঁজার ব্যাপারে। কাঠমান্ডুতে গিয়ে একটা মনস্টারিতে ছিলাম। যখন দেখলাম সেখানেও পিছনে টিকটিকি ঘুরছে তখন সিকিমে চলে এলাম। ফেলুদা বলল, তোমাকে ফিরে পেয়ে তোমার বাবা খুশি হননি? আমাকে চিনতেই পারেননি। আমি আগের চেয়ে রোগা হয়ে গেছি অনেক। তার উপরে আমার লম্বা চুল, আমার গোঁফ দাড়ি, আমার চোখের নীল রং, এসব কারণেই বোধহয় তিনি নিজের ছেলেকে চিনতেই পারলেন না। আমার কাছে বসে তিনি বীরেন্দ্র সম্বন্ধে আক্ষেপ প্রকাশ করলেন। ভারতবর্ষে ফিরে আসার আগে বাবার উপর থেকে আমার বিরূপ ভাবটা অনেকটা চলে গিয়েছিল। বয়সের সঙ্গে সঙ্গে মানুষ অনেক জিনিস মেনে নিতে শেখে, কিন্তু যখন দেখলাম তিনি আমাকে চিনলেন না তখন আর নিজের পরিচয়টা দিলাম না। শেষ পর্যন্ত হয়তো দিতাম, কিন্তু তার আর সুযোগ হলো কই। খুনিকে সে ব্যাপারে তোমার কোনো ধারণা আছে? ফ্র্যাঙ্কলি বলবো, নিশ্চয়ই। আমার মতে ডক্টর বৈদ্যকে কোনো মতেই পালাতে দেওয়া উচিত নয়। ফেলুদা সম্মতির ভঙ্গিতে মাথা নেড়ে প্রায় ফিসফিস করে বলল, আমি এ ব্যাপারে তোমার সঙ্গে একমত।
হেলমুট বলল, ও তো জানে না আমি বীরেন্দ্র, তাই ফস করে আমার সামনেই কালকে ওই নামটা করে দিল। আর যে মুহূর্তে নামটা করলো সেই মুহূর্তেই আমার লোকটা সম্বন্ধে ধারণা সম্পূর্ণ পাল্টে গেল। আমার মতে লোকটা এক নম্বরে ভণ্ড শয়তান। ওই খুন করেছে এবং ওই মূর্তিটা নিয়েছে। ফেলুদা বলল, সেদিন সেলভাঙ্কার যখন গুম্ফাটা দেখতে যান, উনি কি একাই যান? সেটা বলতে পারি না, আমি তো অনেক সকালে বেরিয়ে পড়েছিলাম। অবশ্যই ডক্টর বৈদ্য তাকে মাঝপথে থামিয়ে গাড়িতে উঠে থাকতে পারেন। সন্দেহপাতিকটা বাবার একেবারেই ছিল না। এমনিতে অত্যন্ত সরল প্রকৃতির মানুষ ছিলেন তিনি। ফেলুদা বিছানা ছেড়ে উঠে গম্ভীরভাবে কিছুক্ষণ পায়চারি করে বলল, আমাদের সঙ্গে পেমিয়াংচি যাবে? হেলমুট দৃঢ় স্বরে বলল, বাবাকে যে খুন করেছে তার হাতে হাতকড়া পরানোর জন্য আমি যে কোনো জায়গায় যেতে প্রস্তুত আছি। এখান থেকে কত দূর জানো জায়গাটা? 100 মাইলের কাছাকাছি বলে শুনেছি, হয়তো সামান্য বেশিও হতে পারে। তার মানে 6-7 ঘন্টা ধাক্কা। রাস্তা খারাপ না হলে আরো তাড়াতাড়ি পৌঁছানো যেতে পারে। আমার মতে আজই যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়া উচিত। ফেলুদা বলল, আমারও তাই মত। আমি একটা জিপের ব্যবস্থা দেখছি, জিনিসপত্র সঙ্গে বেশি না নেওয়াই ভালো। তুমি জিপ দেখো, আমি ডাক বাংলার বুকিংটা সেরে রাখছি। বাই দ্য ওয়ে, হেলমুট ঘর থেকে বেরোতে গিয়ে থেমে ফেলুদার দিকে ঘুরে বলল, লোকটা যে পরিমাণ ডেঞ্জারাস বলে মনে হচ্ছে, ওর কাছে বন্দুক টন্দুক থাকা কিছুই আশ্চর্য নয়। এদিকে আমার কাছে তো ফ্ল্যাশ গান ছাড়া আর কিছুই নেই। তোমাদের কাছে? হেলমুটের কথা শেষ হবার আগেই ফেলুদা তার সুটকেসের ভিতর হাত ঢুকিয়ে রিভলভারটা বার করে হেলমুটকে দেখিয়ে দিল। আর এই যে আমার কার্ড। ফেলুদা তার প্রাইভেট ইনভেস্টিগেটর লেখা ভিজিটিং কার্ডের একটা হেলমুটের দিকে এগিয়ে দিল। কিন্তু দুঃখের বিষয়, সেদিন আর কোনো জিপ ভাড়া পাওয়া গেল না। যে কটা ছিল সবগুলো আমেরিকান টুরিস্টরা নিয়ে সারাদিনের জন্য রুমটেক চলে গেছে। আগামীকাল সকালের জন্য জিপের ব্যবস্থা করে বেশিরভাগ দিনটাই হেঁটে গ্যাংটক শহর দেখে কাটিয়ে দিলাম। দুপুরে বাজারের দিকটায় নিশিকান্ত বাবুর সঙ্গে দেখা হলো। তাকে পেমিয়াংচির কথা বলতে তিনি অবশ্যই লাফিয়ে উঠলেন। সন্ধ্যের দিকে ভদ্রলোক একটা অদ্ভুত জিনিস এনে আমাদের দেখালেন। হাতখানেক লম্বা একটা লাঠি, তার ডগায় বাঁধা একটা ছোট্ট কাপড়ের থলি। কি জিনিস বলুন তো এটা? এক গাল হেসে জিজ্ঞেস করতেন নিশিকান্ত বাবু। জানেন না তো, এই থলির ভিতরে আছে নুন আর তামাক পাতা। পায়ে যদি জোঁক ধরে এই থলির একটা ঘষাতেই বাবাজি খসে পড়বেন। ফেলুদা জিজ্ঞেস করলো, নাইলনের মোজা ভেদ করেও জোঁক ঢোকে নাকি? কিছুই বিশ্বাস নেই মশাই। গেঞ্জি, শার্ট আর ডাবল পুলওভার ভেদ করেও বুকের রক্ত খেতে দেখেছি জোঁককে। আর মজা কি জানেন তো, ধরুন লাইন করে একদল লোক চলেছে জোঁকের জায়গা দিয়ে। এখন জোঁকের তো চোখ নেই, জোঁক দেখতে পায় না, মাটির ভাইব্রেশনে বুঝতে পারে কোনো প্রাণী আসছে। লাইনের মাথায় যে লোক থাকবে তাকে জোঁক অ্যাটাক করবে না, কিন্তু তার ভাইব্রেশনে তো সজাগ হবে। দ্বিতীয় লোকের বেলায় তারা মাথা উঁচিয়ে উঠবে। আর থার্ড যিনি রয়েছেন, তাঁর আর নিস্তার নেই, তাকে ধরবেই। ঠিক হলো, আমরা প্রত্যেকেই একটা করে জোঁক ছাড়ানো লাঠি সঙ্গে নিয়ে নেব। শুতে যাবার আগে ফেলুদা বলল, 2 দিন বাদেই বুদ্ধ পূর্ণিমা, এখানে উৎসব হবে। সে উৎসব কি আমরা দেখতে পাবো? আমি ধরা গলায় জিজ্ঞেস করলাম। জানি না, তবে তার চেয়েও অনেক গুণ বড় পুণ্য কাজ হবে যদি আমরা সেলভাঙ্কারের হত্যাকারীকে কবজা করতে পারি। সারা রাত আকাশ পরিষ্কার ছিল, আর আমাদের জানালা দিয়ে ত্রয়োদশীর চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। পরদিন ভোর 5টায় আমি, ফেলুদা, হেলমুট আর নিশিকান্ত সরকার সামান্য জিনিসপত্র 4টে কাগজের বাক্সে
হোটেলের তৈরি দুপুরের লাঞ্চ আর চারখানা জোঁক ছাড়ানো লাঠি নিয়ে দুবকা বলে পেমিয়াংচির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গ্যাংটক থেকে পেমিয়াংচি যাবার দুটো রাস্তা আছে, একটা কিউসিং হয়ে আর একটা নামচি দিয়ে নয়াবাজার হয়ে। কিউসিং এর রাস্তা দিয়ে গেলে দূরটা কম হয়, কিন্তু গত কদিনের বৃষ্টিতে সে রাস্তা নাকি খারাপ হয়ে গেছে, তাই আমাদের নয়াবাজার দিয়েই যেতে হবে। 127 মাইল পথ। এমনিতে হয়তো দুপুরের খাওয়াটা সারার জন্য নামচিতে নামতে হতো, কিন্তু আমরা হোটেল থেকে লুচি, আলুর তরকারি আর মাংসের কাটলেট নিয়ে নিয়েছি। তাছাড়া দুটো ফ্লাস্কে রয়েছে জল আর দুটোতে গরম কফি, কাজেই পথে আর খাওয়ার জন্য নামতে হবে না। সাবধানে গেলেও ঘন্টা 8 বেশি সময় লাগা উচিত নয়। তাই মনে হয় বিকেলের আগেই আমরা পেমিয়াংচি পৌঁছে যাব। হেলমুট দেখলাম একটার বেশি ক্যামেরা সঙ্গে নেয়নি, আর নিশিকান্ত বাবু দেখি কোত্থেকে একজোড়া চামড়ার গোলস জুতো সঙ্গে করে নিয়ে নিয়েছেন। বললেন, ভেবে দেখলাম যোগ যদি পায়ের পিছন দিকে ধরে তাহলে তো আর দেখতে পাবো না। নুনের থলি কোন কাজটা দেবে মশাই, তার চেয়ে এই গামবুটি ভালো, সেন্ট% সেফ সাইড। যদি গাছ থেকে মাথায় যোগ পড়ে? ফেলুদা জিজ্ঞেস করল। নিশিকান্ত বাবু মাথা নাড়লেন। মানে ম্যাক্সিমাম জোকের টাইম এটা নয়, সেটা আরো পরে, জুলাই আগস্টে। এখন বাবাজিরা সব মাটিতেই থাকেন। নিশিকান্ত বাবুকে বলা হয়নি যে আমরা খুনির সন্ধানে চলেছি। উনি জানেন আমরা ফুর্তি করতে যাচ্ছি, তাই দিব্যি নিশ্চিন্তে আছেন। ওখানে গোলাগুলি চললে যে ওর কি দশা হবে তা জানি না। 6:15টার সময়ে আমরা সিংথাম পৌঁছে গেলাম। এ জায়গাটা গ্যাংটক আসার সময়ও পড়েছিল। বাজারের মধ্যে দিয়ে রাস্তা গেছে, বেশ গিজগিজে ছোট শহর তিস্তার পাশে। আমরা বাঁদিকে ঘুরে তিস্তার উপর দিয়ে একটা ব্রিজ পেরিয়ে উল্টো দিকের পাহাড়ে উঠলাম। এখান থেকে শুরু করে বাকি রাস্তাটা হবে আমাদের কাছে নতুন। আমাদের জিপটা নতুন না হলেও খুব বেশি পুরনো নয়। স্পিডোমিটার, মাইলোমিটার দুটোই এখন কাজ করছে। সিটের চামড়াটা আমরাও বিশেষ ছেড়েনি। ড্রাইভারের চেহারাটা দেখবার মতো। লোকটা বোধহয় নেপালি নয়, কারণ নেপালিরা সাধারণত বেঁটে হয়। এ রীতিমতো লম্বা, কালো প্যান্ট, কালো চামড়ার জার্কিন আর কালো শার্ট পরেছে। শার্টের বোতাম গলা অবধি লাগানো। মাথায় একটা ক্যাপ পরেছে যেটার রঙও প্রায় কালোই। আমেরিকান গ্যাংস্টার ছবিতে মাঝে মাঝে এরকম চেহারার লোক দেখা যায়। ফেলুদা ওর নাম জিজ্ঞেস করতে বলল, থন্ডু। নিশিকান্ত বাবু বিজ্ঞের মতো বললেন, তিব্বতী নাম। ব্রিজ পেরিয়ে পাহাড়ের গা দিয়ে উঠতে উঠতে বুঝলাম এদিকে দৃশ্য একেবারে অন্যরকম। গাছপালা অনেক কম, আর মাটিটা লালচে আর শুকনো। হঠাৎ দেখলে মনে হয় যেন বিহারের কোনো পাহাড়ে জায়গা দিয়ে চলেছি। এক এক জায়গায় রাস্তা খুবই খারাপ, আর তার মানেই সেখানে রাস্তা সারানোর কাজ হচ্ছে। নেপালি ছেলেমেয়ের দল হয় পাথর সরাচ্ছে, না হয় পাথর ভাঙছে, না হয় মাটি ফেলছে। এই দুদিনে নেপালি মেয়েদের দেখে কি করে চিনতে হয় সেটা ফেলুদার কাছে শিখে নিয়েছি। এদের কানে মাকড়ি, নাকে নথ আর গলায় মোটা হাঁসুলি। সিকিমের মেয়েরা প্রায় গয়না পরে না বললেই চলে। অবশ্যই পোশাকেও তফাৎ আছে। গ্যাংটক থেকে নামচি হলো 64 মাইল। আমি মাইল পোস্টের দিকে চোখ রাখছিলাম। 22 মাইল পেরোনোর কিছু পরেই কানে একটা শব্দ এলো। পিছন থেকে একটা জিপ বারবার হর্ন দিচ্ছে। থন্ডুপ কিন্তু পাস দেবার কোনো আগ্রহ না দেখিয়ে কেবল আমাদের গাড়ির স্পিডটা একটু বাড়িয়ে দিল। ফেলুদা বলল, ও গাড়িরা তো তারা কিসের? থন্ডুপ বলল, হর্ন দিকো, ওকে এগোতে দিলে আপনাদের ধুলো খেতে হবে। সেদিনের মতোই ফেলুদা আর আমি সামনে বসেছিলাম, আর পিছনে হেলমুট আর নিশিকান্ত। আমরা স্পিড বাড়ানো সত্ত্বেও পিছনের জিপটা বারবার এগিয়ে আসছে আর হর্ন দিচ্ছে। এমন সময় নিশিকান্ত বাবু চেঁচিয়ে উঠলেন, আরে এ যে সেই ভদ্রলোক।
কোন ভদ্রলোক? ফেলুদা পিছনে ফিরল, আর সেই সঙ্গে আমিও। ওমা, এ যে শশধর বাবু! আমাদের পিছনে ফিরতে দেখে আবার গ্যাঁ গ্যাঁ করে হর্ন, আর শশধর বাবুর মরিয়া হয়ে হাত নাড়া। ফেলুদা বলল, যারা রোগ দিজিয়ে ঠান্ডুক জি, পিছনে চেনালো। আমাদের গাড়ি থামার সঙ্গে সঙ্গেই পিছনেরটাও থামলো, আর শশধর বাবু নেমে আমাদের দিকে দৌড়ে এলেন। আপনারা তো আচ্ছা লোক মশাই, সিং থামে এত চেঁচালো আর শুনতেই পেলেন না। ফেলুদা অপ্রস্তুত বলল, আরে আপনি আসছেন জানলে কি আপনাকে আর ছেড়ে এখানে আসি? তা আপনি যেরকম টেলিগ্রাম করলেন তাতে কি আর ওখানে বসে থাকা যায়? আমি সেই তখন থেকে ফলো করছি আপনাদের। পিছনে থাকলে যে কিরকম ধুলো খেতে হয় সেটা শশধর বাবুর চেহারা দেখেই বুঝতে পারছিলাম। আর কিছুক্ষণ এইভাবে চললে ভদ্রলোক একেবারে ভস্মমাখা সাধু বাবা হয়ে যেতেন। কিন্তু ব্যাপার কি? এই বললেন সন্দেহজনক ব্যাপার, আর সেসব ছেড়ে ছুড়ে এখন এদিকে কোথায় চলেছেন? ফেলুদা এ কথার কোনো জবাব না দিয়ে বলল, আপনার সঙ্গে মালপত্র কি অনেক? মোটেই না, কেবল একটা সুটকেস। তাহলে এক কাজ করা যাক, আপনার গাড়িটার সঙ্গে সঙ্গে চলুক, ওতে বরং আমাদের মালগুলো চাপিয়ে দিই। আপনি আমাদের এটার পেছনে বসে আসতে পারবেন তো? নিশ্চয়ই। জিপ চলতে চলতে ফেলুদা গত দুদিনের ঘটনাগুলো শশধর বাবুকে বলল, এমনকি হেলমুটের আসল পরিচয়টাও দিয়ে দিল। সব শুনে টুনে শশধর বাবু ভুরু কুচকে বললেন, বাট হু ইজ দিস ডক্টর বৈদ্য? শুনেই তো ভণ্ড বলে মনে হচ্ছে। আজকের দিনে এসব বুজরুকির প্রশ্রয় দেওয়ার কোনো মানে হয় না। আপনাদের ওর হাবভাব দেখে ওকে সোজাসুজি হুমকি দেওয়া উচিত ছিল। সেটা না করে আপনারা ওকে পেমিয়াংচি পালাতে দিলেন। সত্যি আপনাদের কাছ থেকে। ফেলুদা বাধা দিয়ে বলল, হেলমুটের আসল পরিচয়টা পাওয়াতেই তো ওর উপর সন্দেহটা গেল। আর আপনার দিক থেকেও খানিকটা গলতি হয়েছে শশধর বাবু। আপনি তো একবারও বলেননি সেলফাঙ্কারের প্রথম স্ত্রী জার্মান ছিলেন। শশধর বাবু বললেন, আরে সে কি আজকের কথা মশাই? তাও জার্মান বলে জানতুমি না, বিদেশে এইটুকুই শুনেছি। সেলফাঙ্কার প্রথম বিয়ে করে আজ থেকে প্রায় 35 বছর আগে। আই হোপ বৈদ্য বেটার সেখান থেকে সটকে পড়েনি, না হলে এই এতখানি পথ যাওয়াটাই বৃথা হবে। নামচি পৌঁছালাম 9টার কিছু পরে। আকাশে মেঘ জমতে শুরু করেছে, তবে নামচিতে নাকি বৃষ্টি হয় না বললেই চলে। এটা নাকি সিকিমের সবচেয়ে শুকনো আর সবচেয়ে স্বাস্থ্যকর জায়গা। তাছাড়া সুন্দরও বটে, আর আশ্চর্য রকম পরিচ্ছন্ন। তা সত্ত্বেও আমরা মিনিট 10-এর বেশি থামলাম না। যেটুকু থামা সেটুকু শুধু গাড়ির পেটে একটু ঠান্ডা জল আর আমাদের পেটে একটু গরম কফি ঢালার জন্য। হেলমুট এর ফাঁকে কয়েকটা ছবি তুলে নিল। লক্ষ্য করলাম সে কথা টথা বিশেষ বলছে না, ছবিটা তোলা যেন অভ্যাসের বশে। শশধর বাবু চিন্তিত ও গভীর। নিশিকান্ত বাবু ফেলুদার মুখে সমস্ত ঘটনা শুনে একটু ঘাবড়েছেন বটেই, তবে ভিতরে ভিতরে মনে হলো অ্যাডভেঞ্চারের গন্ধটা পেয়ে তিনি বেশ একটা রোমাঞ্চ বোধ করছেন। নামচির বাজার থেকে একটা কমলা লেবু কিনে খোসা ছাড়াতে ছাড়াতে বললেন, বিপদ যায় আসুক না কেন মশাই, একদিকে প্রদোষবাবু আর একদিকে জার্মান বীরেন বাবুকে নিয়ে ডরাবার কোনো কারণ দেখছি না। নামচি থেকে রাস্তা নামতে নামতে একেবারে নদীর লেভেলে পৌঁছে যায়। এই নদীর ধারেই নয়া বাজার। সেখান থেকে আবার একটা ব্রিজ পেরিয়ে অনেকখানি পথ এই নদীর ধার দিয়ে উঠে 9000 ফুটের উপর পেমিয়াংচি। এই নদী তিস্তা নয়, এর জল তিস্তার মতো ঘোলা নয়। এর জল স্বচ্ছ, সবুজ। মাঝে মাঝে জলের স্রোত পাথরে বাধা পেয়ে ফেনিয়ে ফেনিয়ে উঠছে। এ নদীর নাম রঙ্গিত। এত সুন্দর পাহাড়ে নদী এর আগে আমি কখনো দেখিনি। রঙ্গিতের পাশ দিয়ে পাক খেয়ে আমরা যে পাহাড়ের উপর উঠছি তাতে গাছপালা অনেক বেশি। এখানে মাটি লাল নয় আর শুকনো নয়। এ যে বিহারের কোনো পাহাড় নয়, এ যে হিমালয়, তাতে কোনো ভুল নেই। শশধর বাবু বলেছিলেন ইয়াং মাউন্টেন্স, তাই ধস নামে। সেই ধসের যে কত চিহ্ন আশেপাশে পাহাড়ের গায়ে ছড়িয়ে রয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই।
সবুজ পাহাড়ের গায়ে এখানে ওখানে ছাই রঙের সব ক্ষত চিহ্ন। ঠিক মনে হয় পাহাড়ের পায়ে বুঝি সেতি হয়েছে। অজস্র গাছপালা বনবাদরা সমেত পাহাড়ের এক একটা অংশ ধসে পড়েছে একেবারে নদীর কিনারে। এইসব ন্যাড়া অংশ নতুন করে গাছপালা হয়ে আবার কবে পাশের সবুজের সঙ্গে মিশে যাবে তা কে জানে। একটা গুম্ফার পাশ দিয়ে যেতে যেতে দেখি সেই ভূত তাড়ানো নিশানের ঝাড়। সবগুলো নিশানি তক্তকে নতুন বলে মনে হচ্ছে। শশধর বাবু বললেন, সামনে বুদ্ধ পূর্ণিমা, তারই তোড়জোড় চলছে। ফেলুদা প্রথমে বোধহয় কথাটা শোনেনি। প্রায় মিনিট খানেক পরে বলল, কত তারিখে পড়ছে বুদ্ধ পূর্ণিমা? শশধর বাবু বললেন, কালই বোধহয় পূর্ণিমা, কাল হলো 17ই এপ্রিল। 17ই এপ্রিল, তার মানে হলো চৌঠা বৈশাখ। চৌঠা বৈশাখ। ফেলুদার বিড়বিড়ানি জিপের শব্দে আর কেউ বোধহয় শোনেনি। তারিখ নিয়ে এত কি চিন্তা করছে ফেলুদা? আর ও এত গম্ভীর কেন? আর হাতের আঙুল মটকাচ্ছে কেন? পেমিয়াংচির আগের শহরের নাম গেজিং। এখানেও দেখি নিশানের ছড়াছড়ি। এখান থেকে পেমিয়াংচি 3 মাইল। জিপ ক্রমশ উপরে উঠছে। রাস্তা রীতিমতো খাড়াই। এখানে গাছ কম, তবে উপরের দিকে চাইলেই দেখতে পাচ্ছি কালচে সবুজ রঙের ঘন বন। খানিকটা রাস্তা রীতিমতো খারাপ। জিপকে খুব সাবধানে চলতে হচ্ছে। মনে হলো এদিকে বৃষ্টিটা গ্যাংটকের চেয়ে বেশি হয়েছে। জিপ 4 হুইলে অতি সন্তর্পণে একটা গোলমেলে এবড়ো খেবড়ো রাস্তা পেরোলো। ঝাঁকুনির চোটে নিশিকান্তবাবুর মাথাটা জিপের উপরের লোহার রডের সঙ্গে ঠকাং করে লাগায় ভদ্রলোক উড়িষ্যা বলে উঠলেন। একটু পরেই ক্রমে আলো কমে এলো। এটা শুধু মেঘের চোটে নয়, আমাদের জিপের একপাশে এখন একটা গাঢ় সবুজ পাতা আর সাদা ডালপালাওয়ালা গাছের বন। হেলমুট বলল, ওগুলো বার্চ গাছ, বিলেতে খুব দেখা যায়। এখন আমাদের জিপ এই বনের মধ্যেই রাস্তা দিয়ে চলেছে। আমাদের দুপাশে বন, তার মধ্যে দিয়ে আমরা চড়াই উঠছি সাপের মতো প্যাঁচালো রাস্তা দিয়ে। এবার আরো গভীর বন, আরো বড় বড় গাছ, ঠান্ডা স্যাঁতসেঁতে হাওয়া। জিপের আওয়াজ ছাপিয়ে বনের ভিতর থেকে অচেনা পাখির তীক্ষ্ণ শীষ। নিশিকান্তবাবু বললেন, বেশ থ্রিলিং লাগছে। রাস্তা ফাঁকা হয়ে গেল। সামনে একটা সবুজ ঢিপি, উপরে খোলা মেঘলা আকাশ। ক্রমে একটা বাংলোর টালিওয়ালা ছাদগুলো দেখা গেল। তারপর পুরো বাংলোটা। এই সেই ব্রিটিশ আমলের বিখ্যাত বাংলো। পিছন দিকে আকাশের নিচে সবুজ থেকে আবছা নীল হয়ে যাওয়া থরে থরে সাজানো পাহাড়। জিপ থামলো, আমরা নামলাম। চৌকিদার বেরিয়ে এলো। আমাদের জন্য ঘর ঠিক করা আছে। और कोई है यहाँ? শশধর বাবু জিজ্ঞাসা করলেন। नहीं साहब, বাংলা খালি হ্যায়। আর কেউ নেই? এবার ফেলুদা জিজ্ঞেস করলো, আর কেউ আসেনি? এসেছিল, তিনি কাল রাত্রেই চলে গেছেন, দাড়িওয়ালা চশমা পরা বাবু। চৌকিদারের কথা শুনে হেলমুটি সবচেয়ে বেশি হতাশ হয়েছে বলে মনে হলো। সে কাঁধ থেকে ক্যামেরা নামিয়ে ঘাসের উপর বসে পড়ল। শশধর বাবু বললেন, যা বুঝছি ইমিডিয়েটলি কিছু করার নেই। 1টা বাজে, অন্তত ডান হাতের ব্যাপারটা সেরে নেওয়া যাক। আমরা মালপত্র সমেত বাংলোর ভিতর গিয়ে ঢুকলাম। দেখেই বোঝা যায় আদ্যিকালের বাংলো। কাঠের ছাদ, কাঠের মেঝে, সামনের দিকে কাঠের রেলিংওয়ালা বারান্দা, তাতে পুরনো ধরনের বেতের টেবিল চেয়ার পাতা। বারান্দা থেকে সামনের দৃশ্য অদ্ভুত সুন্দর। এখন মেঘ করে আছে, তা না হলে নাকি 22 মাইলের মধ্যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এক পাখির ডাক ছাড়া চারিদিকে কোনো আওয়াজ নেই, সব নিঝুম নিস্তব্ধ। বারান্দা দিয়ে ঢুকে সামনের ঘরটা হলো ডাইনিং রুম। টেবিলের চারিদিকে চেয়ার পাতা রয়েছে, একপাশে আবার 2টো আরাম কেদারা। শশধর বাবু তার একটায় বসে পড়ে ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন, আপনি ডিটেকটিভ হলেও আপনার অনুমান ঠিক কিনা সে বিষয়ে সন্দেহ হচ্ছিল।
কিন্তু বৈদ্য লোকটা এভাবে পালানোতে এখন আমি কনভিন্সড এসএস তার এমন একটা দামি জিনিস যাকে তাকে দেখিয়ে খুব ভুল করেছে। হেলমুট বারান্দাতেই রয়ে গেল। নিশিকান্তবাবু বোধহয় বাথরুমের খোঁজে ভেতরের ঘরে ঢুকে গেল। ফেলুদা বাংলোর অন্য ঘরগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলো। আমি আর কি করি, খাবার টেবিলের পাশেই একটা চেয়ারে বসে পড়লাম। এত দূর আসা বৃথা হবে, সিলভাঙ্কারের আততায়ী অল্পের জন্য হাত থেকে ফসকে বেরিয়ে যাবে, আমরা বোকার মতো দৃশ্য দেখে গ্যাংটকে ফিরে যাব। এসব কথা ভাবতেও খারাপ লাগছিল। ডাইনিং রুমের পিছন দিকের দুটো দরজা দিয়ে দুটো বেডরুমে যাওয়া যায়। ডান দিকের দরজাটা দিয়ে ফেলুদা বেরিয়ে এলো, হাতে একটা লাঠি। এই লাঠিটায় ডক্টর বৈদ্যর হাতে দেখেছিলাম না? ভদ্রলোক এসেছিলেন ঠিকই, ফেলুদার গলার স্বর শুকনো আর ভারী, কারণ তিনি চিহ্নস্বরূপ তার লাঠিটা ফেলে গেছেন। ভেরি স্ট্রেঞ্জ। নিশিকান্তবাবু রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে ঘরে ঢুকলেন। তারপর অদ্ভুত জায়গা বলে আমার পাশের চেয়ারটায় বসে বিশ্রী শব্দ করে হাই তুললেন। ফেলুদা বসল না। ফায়ারপ্লেসের সামনে দাঁড়িয়ে ডক্টর বৈদ্যর লাঠিটা ডান হাতে নিয়ে বাঁ হাতের তেলোয় ঠক ঠক করে অন্যমনস্কভাবে ঠুকতে লাগলো। শশধর বাবু বললেন, কই মিস্টার সরকার, আপনাদের ওই খাবারের বাক্সগুলো খুলুন, মিথ্যে খিদে বাড়িয়ে লাভটা কি? খাওয়া পরে হবে, কথাটা বলল ফেলুদা। আর যেভাবে বলল তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। নিশিকান্তবাবু উঠতে গিয়ে থতমত খেয়ে থপ করে আবার চেয়ারে বসে পড়লেন। শশধরবাবু অবাক হয়ে ফেলুদার দিকে চাইলেন, কিন্তু ফেলুদা আবার যেই কে সেই। সে চেয়ারে বসল, লাঠিটা টেবিলের ওপর শুইয়ে রেখে পকেট থেকে একটা চারপিনার বার করে ধরিয়ে দুটো টান দিয়ে বলল, ঘাটশিলায় আমার এক পুরনো বন্ধু রয়েছে। আপনি এখানে আসার আগে তো ঘাটশিলায় গিয়েছিলেন, তাই না শশধর বাবু? শশধর বাবুর জবাব দিতে দেরি হলো না। হ্যাঁ, এক ভাগ্নের বিয়ে ছিল। আপনি তো হিন্দু। হঠাৎ এই প্রশ্ন করলো কেন ফেলুদা? তার মানে? শশধর বাবু ভুরু কুঁচকে তাকালেন ফেলুদার দিকে। নাকি বৌদ্ধ, না খ্রিস্টান, না ব্রাহ্ম, না মুসলিম? হোয়াট ডু ইউ মিন? বলুন না। হিন্দু, ন্যাচারালি। ফেলুদা গম্ভীরভাবে সিগারেটে টান দিয়ে দুটো রিং ছাড়লো। তার একটা বড় হতে হতে শশধর বাবুর মুখের কাছে গিয়ে মিলিয়ে গেল। কিন্তু ফেলুদার চোখে ভ্রুকুটি, দৃষ্টি সোজা শশধর বাবুর দিকে। আপনি আর আমরা তো একদিনে একসঙ্গে প্লেনে এলাম। আপনি তখন সবে ঘাটশিলা থেকে বিয়ে সেরে ফিরছেন, তাই না? এতে আপনি গোলমালটা কোথায় দেখছেন মিস্টার মিত্তির? আপনার কথার কোনো মাথামুন্ডু আমি খুঁজে পাচ্ছি না। ঘাটশিলার বিয়ের সঙ্গে আজকের ঘটনার কি সম্পর্ক? সম্পর্ক এই যে চৈত্র মাসে তো হিন্দুদের বিয়ে হয় না শশধর বাবু, ওটা যে নিষিদ্ধ মাস, ও মাসে কোনো লগ্ন নেই, শাস্ত্রের বারণ। আপনি সেই চৈত্র মাসে আপনার ভাগ্নের বিয়ে দিয়ে দিলেন। শশধর বাবু সিগারেট ধরাতে গিয়ে থেমে গেলেন, কিংবা পারলেন না, তার হাত দুটো কাঁপছে। আপনি কি ইমপ্লাই করছেন? কি বলতে চাইছেন আপনি? ফেলুদা নিরুদ্বেগ। সে সোজা চেয়ে রয়েছে শশধর বাবুর দিকে, তার চোখের পাতা পড়ছে না। প্রায় পুরো 1 মিনিট এইভাবে তাকিয়ে থেকে সে বলল, ইমপ্লাই করছে অনেক কিছু। 1 নম্বর, আপনি মিথ্যেবাদী, আপনি ঘাটশিলায় যাননি। 2 নম্বর, আপনি বিশ্বাসঘাতক। মানে? শশধর বাবু চেঁচিয়ে উঠলেন। আমরা জানি সেলভাঙ্কার কোনো একটা কারণে ভীষণ মুষ্টে পড়েছিলেন, সে কথা তিনি বীরেন্দ্রকে বলেছিলেন, যদিও কারণ বলেননি। অনেক সময় খুব কাছের কোনো লোকের দ্বারা প্রতারিত হলে জিনিসটা হয়। আমার বিশ্বাস সে লোক হলো আপনি। আপনি ছিলেন তার পার্টনার, তিনি ছিলেন সরল বিশ্বাসী মানুষ, তার সন্দেহবাতিকটা ছিল না একেবারে।
সুতরাং তাকে ঠকাবার অনেক সুযোগ ছিল। আপনিই সে সুযোগ নিয়েছিলেন, কিন্তু তিনি সে ব্যাপারটা জেনে ফেলেছিলেন এবং জানতে পেরে তার মন ভেঙে গিয়েছিল। তার জানার ব্যাপারটা আপনি জানতে পারেন, আর জানার পর থেকে তাকে সরাবার পথ খুঁজছিলেন। বম্বেতে সেটার সুবিধে হয়নি। তিনি সিকিমে এলেন। আপনার আসার কথা ছিল না, আপনিও এলেন। হয়তো তিনি আসার পরের দিনই আপনি, মানে নট শশধর বোস, বাট ডক্টর বৈদ্য, অর্থাৎ ছদ্মবেশী শশধর বোস। বৈদ্য সেলভাঙ্কারের সাথে আলাপ করল, গণৎকার সেজে তার বিষয় জানা কথাগুলোই তাকে বলল, তাকে ইমপ্রেস করল। দুজনে একসঙ্গে গুম্ফায় গেল বীরেন্দ্রর খোঁজ করতে। আপনি নিশ্চয়ই গাড়ির ব্যবস্থা করেছিলেন। পথে পিছন দিক দিয়ে মাথায় লাঠির বাড়ি মেরে তাকে অজ্ঞান করলেন। ড্রাইভারকে আগে হাত করেছিলেন, পয়সায় কিনা হয়। তারপর গাড়ি ফেলা, তারপর পাথর ফেলা আপনার ওই লাঠির সাহায্যে। তখনও সেলভাঙ্কার মরেননি। হয়তো তিনি শেষ মুহূর্তে আপনাকে চিনে ফেলেছিলেন এবং সেই কারণে মরবার আগে আপনার নাম করেন। ননসেন্স! শশধর বাবু চিৎকার করে উঠলেন। কি আবল তাবল বকছেন আপনি? কি প্রমাণ আছে যে আমি ডক্টর বৈদ্য? ফেলুদা এবার একটা অদ্ভুত প্রশ্ন করে বসল। আপনার আংটিটা কোথায় গেল শশধর বাবু? শশধর বাবু কিরকম ভ্যাপা চাকা খেয়ে গেলেন। আমার? হ্যাঁ, আপনার। আপনার মা লেখা সোনার আংটি, আঙুলে দাগ রয়েছে, অথচ আংটি নেই কেন? ও, ওটা? শশধর বাবু ডোক খিললেন। ওটা আঙুলে টাইট হচ্ছিল, তাই। ভদ্রলোক কোটের পকেট থেকে আংটি বার করে দেখালেন। মেকআপ চেঞ্জ করে পড়তে ভুলে গেছেন, তাই না? ওই একই আঙুলের দাগ সেদিন মোমবাতির আলোয় দেখেছিলাম শশধর বাবু। তখনও একটা খটকা লেগেছিল, কিন্তু কেন তা বুঝতে পারিনি। শশধর বাবু চেয়ার ছেড়ে উঠতে যাচ্ছিলেন। ফেলুদা গর্জন করে উঠল, বসুন, আরো আছে। শশধর বাবু বসলেন, ঘাম মুছলেন। ফেলুদা বলে চলল, সেলভাঙ্কার খুন হলো। ডক্টর বৈদ্য তার পরের দিন বললেন কালিম্পং যাচ্ছেন লামার সঙ্গে দেখা করতে। আসলে কিন্তু তা নয়। আসলে ডক্টর বৈদ্য ওরফে শশধর বোস চলে এলেন কলকাতায়। এদিকে শশধর বোস আগেই টেলিগ্রাম করেছিলেন, অ্যারাইভিং 14th। সেটা পেয়ে সেলভাঙ্কার বিস্মিত ও বিচলিত হন, কারণ আপনার সিকিমে আসার কোনো কথা ছিল না এবং সেলভাঙ্কার আপনাকে অ্যাভয়েড করতেই চাইছিলেন। যাই হোক, আপনি 14th এলেন, কারণ এই আশাটাই হবে আপনার অ্যালিবাই। 14 এসে সেলভাঙ্কারের মৃত্যুতে আক্ষেপের ভান করে আপনি 15ই বললেন বম্বে ফিরছেন। আসলে আপনি বম্বে যাননি, গ্যাংটকের আশেপাশেই কোথাও রয়ে গিয়েছিলেন গা ঢাকা দিয়ে। সেদিনই সন্ধ্যায় ডক্টর বৈদ্যর বেশে আপনিই আমাদের ভেলকি দেখালেন। আপনি জেনেছিলেন আমি ডিটেকটিভ, তাই আপনিই পেমিয়াংচি রওনা হবার আগে পাথর গড়িয়ে আমাকে সাবার করার চেষ্টা করেছিলেন এবং আপনি রুম থেকে আমাদের ফলো করে গিয়ে। ঘরের মধ্যে একজন বিকট হু 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 শব্দ করে উঠল, কান্না আর ভয়ের মাঝামাঝি। ইনি নিশিকান্ত সরকার। বসুন নিশিকান্ত বাবু, ফেলুদা বলল। আর লুকিয়ে লাভ নেই। আপনি খুনের জায়গায় গিয়েছিলেন কেন, আর কাকে দেখেছিলেন সেখানে? নিশিকান্ত বাবু হাত দুটোকে হ্যান্ডস আপের মতো করে মাথার উপর তুলে আবার সেই কোঁকানির সুরে বলল, মশাই, জানতুম না ওই মূর্তিটা এত ভ্যালুয়েবল। তারপর যখন জানলুম। টিবেটান ইনস্টিটিউটে আপনিই গেছিলেন? হ্যাঁ স্যার, আমি। চাইতেই অন দি স্পট 1000 টাকা দিয়ে দিলেন, তাই সন্দেহ হলো, তাই গেলাম। তা বলে কিনা ইউনিক জিনিস, তাই ভাবলেন মরা লোকের পকেট মারতে ক্ষতি কি, বিশেষ করে এককালে সে জিনিসটা যখন আপনারই ছিল। সেই সেই আর কি। কিন্তু আপনি সেদিন খুনের জায়গায় কাউকে দেখেননি? না স্যার। আপনি না দেখলেও সে আপনাকে নিশ্চয়ই দেখেছিল,
এবং ভেবেছিল আপনি তাকে দেখে ফেলেছেন, নইলে আর আপনাকে শাসাবে কেন? তা হবে। মূর্তিটা কোথায়? মূর্তি? নিশিকান্ত বাবু যেন আকাশ থেকে পড়লেন। ফেলুদাও অবাক। সে কি, আপনি তাহলে? হঠাৎ একটা হুড়মুড় শব্দ আর তার সঙ্গে একটা কেলেঙ্কারি। শশধর বাবু তার চেয়ার ছেড়ে উঠে একটা প্রচন্ড লাফ দিয়ে দরজার মুখে দাঁড়ানো হেলমুটকে এক ধাক্কায় ধরাশায়ী করে বাংলো থেকে বের গেলেন। দরজা একটাই, আর তার সামনে হেলমুটের গড়িয়ে পড়া শরীর। তাই ফেলুদার বেরোতে 10 সেকেন্ডের মতো দেরি হয়ে গেল। সবাই যখন বাইরে পৌঁছেছি তখন জিপের ইঞ্জিন গর্জন করে উঠেছে। এই ড্রাইভারটাকেও নিশ্চয়ই হাত করা ছিল, আর সে সেই ধরনের বিপদের জন্য তৈরিই ছিল। শশধর বাবুকে নিয়ে জিপ প্রচন্ড বেগে ঢাল নেমে বনের দিকে এগিয়ে গেল। এদিকে আমাদের জিপটাও গর্জিয়ে উঠেছে, কারণ থন্ডুপ বুঝেছে যে আমরা নিশ্চয়ই ফলো করব। কিন্তু তার আর দরকার হলো না। গাড়ি অদৃশ্য হবার আগেই ফেলুদার রিভলভারের দুটো অব্যর্থ গুলি তার পিছনের দুটো টায়ারকে ফাঁসিয়ে দিল। জিপটা রাস্তার একদিকে কেঁদড়ে গিয়ে একটা গাছের গায়ে ধাক্কা লেগে থেমে গেল। দেখলাম শশধর বাবু লাফিয়ে পড়ে ঊর্ধ্বশ্বাসে বনের দিকে ছুটলেন। ড্রাইভারটা উল্টো দিক দিয়ে বেরিয়ে জিপের স্টার্টিং হ্যান্ডেলটা উঁচিয়ে এগিয়ে এলো। ফেলুদা তাকে অগ্রাহ্য করে ছুটল বনের দিকে। আমরা তিনজন তার পিছনে। ড্রাইভারকে নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের থন্ডুপো তার জিপের হ্যান্ডেলটা হাতে নিয়ে তার প্রতিদ্বন্দ্বীর দিকে এগিয়ে চলেছে। আমরা চারজন অন্ধকার বনের ভিতর ঢুকে চারদিকে ছড়িয়ে পড়ে প্রায় 10 মিনিট খোঁজার পর হেলমুটের একটা হাঁক শুনে তার দিকে গিয়ে দেখি শশধর বাবু একটা প্রকাণ্ড বুড়ো গাছের পাশে দাঁড়িয়ে অদ্ভুত মুখ করে অদ্ভুতভাবে লাফাচ্ছেন আর ছটফট করছেন। আরো কাছে যেতে বুঝলাম যে তাকে জোঁকে ধরেছে। একটা নয়, অন্তত 200-300 লকলকে জোঁক তার দুই পায়ের হাঁটু অবধি, আর কাঁধে, ঘাড়ে আর কনুইয়ের কাছটাই কিলবিল করছে। হেলমুট বলল, ভদ্রলোক বোধ হয় এই আলগা শিকড়টাই হোঁচট খেয়ে মাটিতে পড়েছিলেন, তাতেই এই দশা। ফেলুদা শশধর বাবুর কোটের কলার ধরে টেনে হিঁচড়ে তাকে বনের বার করল। তারপর আমাকে বলল, দৌড়ে গিয়ে জোঁক ছাড়ানো লাঠিগুলো নিয়ে আয়। আমাদের খাওয়া হয়ে গেছে। আমরা ডাক বাংলোর বারান্দায় বসে আছি। হেলমুট বাইরে দাঁড়িয়ে অর্কিডের ছবি তুলছে। থন্ডুপ গেজিং থেকে পুলিশ নিয়ে এসেছে। মূর্তিটা শশধর বাবুর কাছেই পাওয়া গেছে। খুনের সময় মূর্তিটা নেবার কথা তার খেয়াল হয়নি। পরের দিন সেটার কথা মনে পড়ায় লোভ সামলাতে না পেরে খুনের জায়গায় ফিরে গিয়ে সেটা একটা ঝোপের পাশ থেকে খুঁজে বার করেন। উনি যখন মূর্তি নিয়ে উঠে আসছেন তখন নিশিকান্ত বাবু একই উদ্দেশ্যে নামছেন। নিশিকান্ত শশধরকে দেখেননি, কিন্তু শশধর নিশিকান্তকে দেখেছে, আর সেই থেকে তাকে শাসাতে শুরু করেছে। আরও একটা ব্যাপার, বম্বেতে নাকি শশধর বাবুর একটি সাকরেত ছিল। তার সঙ্গে গ্যাংটক থেকে শশধর বাবুর টেলিফোনে যোগাযোগ ছিল। সেই সাকরেদি নাকি ফেলুদার টেলিফোন ধরে এবং ফেলুদার টেলিগ্রামের খবরটা সেই নাকি গ্যাংটকের শশধর বাবুকে জানায়। ফেলুদার সঙ্গে পান এনেছিল। চিবোতে চিবোতে নিশিকান্ত বাবুকে বলল, আপনিও যে একটি ছোটখাটো ক্রিমিনাল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নেহাত আপনার ভাগ্য ভালো, তাই আপনি জমন্তকটা ফিরে পাননি। পেলে আপনার জন্য একটা শাস্তির ব্যবস্থা করতে হতো। নিশিকান্ত বাবু কাঁচুমাচু ভাব করে বললেন, পানিশমেন্ট তো হয়েছেই স্যার। তিনখানা জোঁক বেরিয়েছে আমার ডান পায়ের মোজার ভিতর থেকে। অনেক রক্ত খেয়েছে বেটারা, ফলে বেশ উইক বোধ করছি। যাই হোক, ঠাকুর দাদার সংগ্রহ করা কোনো তিব্বতী জিনিস আশা করি ভবিষ্যতে বিক্রি করবেন না। এই নিন আপনার বোতাম। এই প্রথম লক্ষ্য করলাম ভদ্রলোকের শার্টের গলার সবচেয়ে নিচের বোতামটা নেই। নিশিকান্ত বাবু বোতামটা ফেরত নিয়ে তার চারকোনা গোফের নিচে সেই পুরনো হাসিটা হেসে বললেন,
হ্যাঁ মানে থ্যাঙ্কস। শেষ হলো গ্যাংটকে গন্ডগোলের চতুর্থ তথা অন্তিম পর্ব। যদি আপনাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আরো বেশি বেশি করে গল্প শোনার জন্য। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকুন, অনেক বেশি বেশি বই পড়ুন, বাচ্চাদেরকে বই পড়তে উৎসাহিত করুন। ধন্যবাদ, নমস্কার।